নমস্কার। গল্প সন্ধানীর আসরে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। গল্প পাঠের আসরে আজকে আমার নিবেদন বিশিষ্ট লেখিকা প্রতিভা বসুর লেখা গল্প প্রতিভু। গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর সবার উপরে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শুরু করছি আজকের গল্প, প্রতিভা বসুর লেখা গল্প প্রতিভু। একদিন সন্ধ্যাবেলা এক ভদ্রমহিলা বেড়াতে এলেন আমাদের বাড়ি। মাথার চুল এত সাদা হয়ে গেছে যে প্রথমটায় চিনতে পারিনি। একটু পরে, ও আপনি বলে তাড়াতাড়ি আদর যত্ন করে বসালাম। কক্ষান্তরে গিয়ে চায়ের জল চাপাতে বলে মিষ্টি আনতে দিলাম। মহিলাটি বললেন, প্রায় 10 বছর বাদে। না, আমি বললাম, তা তো হবেই, তোমার চেহারা তো ঠিক আগের মতোই আছে। হেসে বললাম, আপনার চুল ছাড়া আপনিও প্রায় তেমনিই আছেন। ঠিক তেমনি? না, এই পাট ছাড়া কাপড় অবশ্য এই প্রথম দেখছি। বড় ছেলের বিয়ে দিয়েই এটা ধরলাম। তারপরে বুলির বিয়ে হলো, রঞ্জনের বিয়ে হলো। সবাই কলকাতায় আছে তো? খেয়েও না, আমি নিতান্তই নিঃসঙ্গ। দীর্ঘশ্বাস ছাড়লেন। ছোট্ট একটা বাড়ি করেছি নিউ আলিপুরে, একা থাকি। ওরা কে কোথায় আছে? বড়টি পুনায়, ছোটটি জলপাইগুড়ি, মেয়ে দিল্লিতে। সবাই দেখছি খুব দূরে দূরে। যান না মাঝে মাঝে? যাই, কিন্তু থাকি না। ঘুরে ঘুরে থাকলে তো পারেন, তাহলে এত একা লাগে না। একটু হাসলেন। যাদের নতুন জীবন, নতুন সংসার, পুরনো মানুষ সবসময় সেখানে অবান্তর। এক গ্লাস জল দেবে? নিশ্চয়ই। জল এনে দিলাম। খেয়ে গ্লাসটা নামিয়ে রাখতে রাখতে বললেন, তোমার সঙ্গসুধা গল্পটা আমি পড়েছি। বলা মাত্রই আমার ত্রাস হলো। জানি এরপর তিনি কি বলবেন। তোমার তো একটাই বিষয়, প্রেম। আপনার জন্য চা করে নিয়ে আসি। আমি উঠবার চেষ্টা করেছিলাম। তিনি বসিয়ে দিলেন। চা পরে হবে, কিন্তু কথাটা হচ্ছে এই, গল্পটায় তুমি যা লিখেছ তা কি সত্যি বিশ্বাস করো? আমি আমতা আমতা করছিলাম। আমার লেখা নিয়ে চিরকাল আমি এর কাছে তিরস্কৃত। অনেকবার অনেক গল্প বা উপন্যাস পড়ে উত্তেজিত হয়ে তিনি ছুটে এসেছেন। মুখ লাল করে বলেছেন, হাজার হোক তুমি তো একজন মেয়ে, তোমার হাত দিয়ে কি করে এই সমস্ত অসংগত অন্যায় ভালোবাসার গল্প বেরিয়ে আসে? ছি, এ রীতিমতো সমাজ বিরোধী কাজ। কত মেয়ের এতে চরিত্র নষ্ট হতে পারে তা তুমি জানো? আমার মুখটা তখন বোকা বোকা হয়ে গেছে। ভুরু কুঁচকে বলেছেন, মনে হয় তোমার জীবন খুব মসৃণ নয়। সত্যি করে বলো দেখি, কত পুরুষের সঙ্গে প্রেম করেছ? মিনমিন করে বলেছি, গল্প তো গল্পই, তার সঙ্গে কি নিজের জীবনের মিল থাকে কোনো? থাকে, নিশ্চয়ই থাকে। অন্তত তোমার গল্প পড়লে নিশ্চিত বোঝা যায় সেটা। নইলে অত খুঁটিনাটি জানো কি করে? নায়ক নায়িকার সংলাপ পড়তে পড়তে তো মনে হয় কাগজে পাতা থেকে বুঝি এখনই উঠে আসবে। এ বয়সে আমাদেরই বুক কাঁপে। সাহস করে হাসি হাসি মুখ করে বলেছি, তাহলে বলুন, ভালো লাগে আপনার? নইলে বুক কাঁপবে কেন? ওই জন্যেই তো বলছি, নিজের অভিজ্ঞতা না থাকলে কেউ ওরকম লিখতে পারে? ঠাট্টা নয়, আমার ধারণা উনি সত্যি আমাকে কখনো বোধহয় খুব সচ্চরিত্র বলে ভাবতেন না। তবু ভালোবাসতাম আমি এই মহিলাটিকে। একসময় আমরা প্রতিবেশী ছিলাম। বয়সে অনেকটা বড় হওয়া সত্ত্বেও অদ্ভুত একটা বন্ধুতার সূত্রে আবদ্ধ হয়েছিলাম। অল্প বয়সের বিধবা, কিছুটা যে পিউরিটান হবেনি এ তো ধরাধার্য, কিন্তু তার বাইরের সঙ্গটা
অতি লোভনীয় ছিল। অনেক বই পড়তেন, রসিকতা করতেন, নিজের দুঃখ বেদনা নিয়ে কখনো অন্যকে এতটুকু বিব্রত করতেন না। থাকতেন ভাইদের সংসারে, একমাত্র মোছা মোছা পরের শাড়ি ছাড়া আর অন্য সব বিষয়ে বৈধব্যে নিষ্ঠাবতী ছিলেন। দেখতে সাধারণ হলেও শ্যামলা রঙের ওপর সুন্দর একটা সহজাত লালিত্য ছিল। পাড়া বদলে আসার পরও আসতেন তিনি, এবং যখনই আসতেন তখনই বুঝতাম কপালে কিছু আছে। কেননা লক্ষ্য করে দেখেছি, যতবারই এসেছেন কোনো লেখা পড়ে উত্তেজিত হয়েই এসেছেন, এসেই তীরন্দাজ হয়ে শেলবিদ্ধ করেছেন। আমি রাগ করিনি। ওর পছন্দ মতো বেশি দুধ চিনি দিয়ে চা করে উত্তেজনা প্রশমিত করেছি। তারপর লেখার প্রসঙ্গ চুকে গেলেই অন্য মানুষ। সেদিনও চা মিষ্টি দিয়ে মুখ মিষ্টি করতে তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়েছিলুম। 10 বছর বাদে হলেও ভয় পেলুম। প্রবল ঢেউটা সামলাবার জন্য অপেক্ষা করছিলুম। বললেন, বিলিতি স্ত্রী পুরুষ নিয়ে তোমার আরও অনেক গল্প আমি পড়েছি, কিন্তু এদের একেবারে চরমে নিয়ে পৌঁছে দিলে। শেষে একজন 60 বছরের মহিলা একজন 65 বছরের বৃদ্ধকে বিবাহ করল। কান চুলকিয়ে বললাম, মানে ওই আর কি। এই বয়সে বিবাহের মানে তো একজন সঙ্গী, এই তো? ঠিক তাই। আমার মুখের দিকে অনেকক্ষণ চুপ করে তাকিয়ে থেকে বললেন, তোমরা কতদিন বিদেশে ছিলে? বললুম, তা মন্দ কি, বছর 3-4 তো হবেই। অনেক সাহেব মেমদের সঙ্গেই নিশ্চয়ই বন্ধুতা হয়েছে। তা তো হয়েইছে। এরকম দেখেছো বুঝি? দেখেছি। তাহলে আমার বয়সী মহিলাও সেখানে বিয়ে করে? আপনার বয়সী একজন বন্ধুকে নিয়েই আমার ওই গল্প, বলেই ভয়ে ভয়ে তাকালাম। ভদ্রমহিলা হাসলেন। এখন আর কি করে বলি, এটাও তোমার জীবনের গল্প। তোমার তো সে বয়সে আসতে এখনো ঢের দেরি। এই সময়ে আমার গৃহসেবিকা চায়ের সরঞ্জাম নিয়ে ঘরে ঢুকলো। আমি নিচু হয়ে চা ঢালতে লাগলাম। তিনি বললেন, দেখো, আমি কিন্তু তোমার একজন ভক্ত পাঠিকা। হ্যাঁ? হাত থেকে চা প্রায় ছলকে পড়েছিল। তোমায় আমার একটা গল্প বলতে ইচ্ছা করছে। বলুন না। গল্পটা ব্যক্তিগত, শেষ বয়সের একটা স্বীকৃতি মাত্র। বিরক্ত লাগলে বলো, থামিয়ে দেব। আমি উৎসুক হলাম। এক চুমুক চা খেলেন, থেমে থেমে বললেন, জানো তো সারাটা জীবন কিভাবে কাটালাম? স্বামী যখন মারা যান, আমার বয়স মাত্র 23। তার মধ্যেই 3 সন্তানের জননী। ম্যাট্রিক পাশ করে বিয়ে হয়েছিল। তারপর তো সব শিখেই উঠেছে। স্বামী টাকা করে কিছুই রেখে যেতে পারেননি। একটা লাইফ ইন্স্যুর করবো ভাবছিলেন, ভগবান তার আগেই তুলে নিলেন। কাজেই শ্বশুর ভাসুর তৎক্ষণাৎ অলক্ষী বলে বাপের বাড়ি ঠেলে দিলেন। আমিও বাপহীন বাপের বাড়িতে গিয়ে 2 দাদার কলগ্র হয়ে বসলাম। বলাই বাহুল্য, কেউ আমাকে আদর করে জায়গা দেয়নি। নিতান্ত ধাক্কা দিয়ে ফেলে দিতে পারেনি বলেই থাকতে দিয়েছে। খাওয়া বিষয়েও ঠিক তাই। আমার আর কি, আমি তো একটা বিধবা মানুষ। মায়ের ভাতের সঙ্গে 2টো ভাত আর কিছু সেদ্ধ, তারপরে উপোস কাপাস তো লেগেই আছে। কিন্তু মুশকিল হতো বাচ্চাদের নিয়ে। তারা তো আর আমার মতো খিদে হজম করে থাকতে পারতো না, কাঁদতো। ছোটটাকে বুকের দুধে ক্ষুণ্ণবৃত্তি করাতে চেষ্টা করতাম। মোটা টেনে ছিঁড়ে ফেলেও এতটা খাদ্য সে পেত না যাতে তার ওই ছোট্ট পেটটুকুও ভরানো যায়। আমি কারো দোষ দিচ্ছি না, সত্যি তো আমার পরিবার আর ছোট নয়। 3টে বাচ্চা, একটা মা, 4টে পেট। ওরাই বা পারবেন কেন? সেজন্য আমি দিন রাত খাটতাম।
ভাবতাম কাজের লোকটিকে তুলে দিলে সেটুকু তো ওদের সাশ্রয় হবে, তার মাইনেটা তো বাঁচবে। আর সে একা যা খেত তাতে আমাদের 4 জনের পেট ভরে যাবে। আমার বড় ছেলেটা তখন 5-এ পা দিয়েছে, মেয়েটা 3, আর ছোট ছেলে মাস 10-এর। কিন্তু তাতেও খুব সুরাহা হলো না। আমি কাউকেই খুশি করতে পারলাম না। অতিষ্ঠ হয়ে শেষে কাজের চেষ্টায় বেরোলাম। আমার মতো একজন যুবতী মেয়ের বেরোনো নিয়েও আপত্তি উঠেছিল, সেটা আমি মানিনি। কেননা মানবার কোনো উপায়ই ছিল না। স্কুলেই ঘুরতাম। আমাদের সময় ভদ্রমেয়েদের ওই একটা পেশাই মাত্র ছিল। আমি সেখানে একটা আয়ার কাজের জন্য চেষ্টা করেছিলাম, হয়নি। একদিন দৈবার একজন লাইফ ইন্স্যুরেন্সের ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে গেল। এই ভদ্রলোকই আমার স্বামীকে ইনশিওর করতে উদ্বুদ্ধ করেছিলেন। আমার দুঃখ দৈন্য দেখে সব শুনে উনি আমাকে ওনার কোম্পানিতে এজেন্ট করবার পরামর্শ দিলেন। সেই এজেন্সি নিয়ে পরিচিত, অর্ধপরিচিত, অপরিচিত, আত্মীয়, কুটুম, বন্ধু, বান্ধব কোনো দরজাতেই ধর্ণা দিতে বাকি রাখিনি। সে যে কি কষ্ট, কি অপমান, আমি কেমন করে বোঝাবো। শেষে আমাকে দেখলে লোকে আঁতকে উঠেছে। আমার গলায় দড়ি দিয়ে মরতে ইচ্ছা করত, কিন্তু ওই 3টে পেটের শত্রুই তো ছিল আমার আসল দড়ি। আমি আর পালাবো কোথায়? এই করেই 2-4 বছর আয় হতে লাগলো কিছু। অন্তত আমাদের খোরাকিটা আমি ভালোভাবেই আমার বৌদিদিদের হাতে তুলে দিতে পারতাম। কিন্তু তাতেও তারা সন্তুষ্ট ছিলেন না। বলতেন, যা তো গেছে, পেটও ভরে না, এমন কাজ করে লাভটা কি? দুঃখের সঙ্গী এক বৃদ্ধা মা, কিন্তু তার আর কতটুকু ক্ষমতা? তিনিও তো পরাধীন। এই পাথারে ভাসতে ভাসতে হঠাৎ একজন মানুষকে আমি একদিন ভালোবেসে ফেললাম। আপনি ভালোবেসেছিলেন? আমি প্রায় চমকে উঠলাম এই কথা শুনে। প্রায় 60 বছর বয়সের মহিলাটি তার চেয়ে অনেক কনিষ্ঠ আমার দিকে অপরাধী দৃষ্টিতে তাকিয়ে বললেন, খুব কি অন্যায়, খুব কি অসম্ভব। তুমি তো এই আমাদের মতো দুঃখিনীদের জীবনকেই আলোতে নিয়ে যাও। ভালোবাসার সততা নিয়েই তো তোমার কারবার। বলো, সে কি ভয়ানক একটা অবাস্তব ঘটনা আমার পক্ষে? জগৎ সংসার থেকে আমি কতটুকু পেয়েছি? বিয়ে হয়েছিল 16 বছর বয়সে, তারপরে 7 বছরে এক দমকে 3 সন্তানের জন্ম দিতে গিয়ে কোন সুখের অমরাবতীতে আমি বাস করছিলাম। তাই তো মানুষটির সঙ্গে আমার খুব অদ্ভুতভাবে চেনা হয়েছিল। বোঝই তো যে কাজ আমি নিয়েছি তাতে কেমন তাকে থাকতে হয়। সারাদিন কেবল কাকে ধরি আর কাকে ধরি এই চিন্তা। আসন না পেয়ে একদিন ট্রামে এই ছেলেটি লেডিস সিটে আমার পাশে বসেছিল। চেহারাটি বেশ শিক্ষিত, চোখে মুখে বুদ্ধির ছাপ। একটু তাকিয়ে কেমন মনে হলো এর সঙ্গে একটা ছুতো ধরে পরিচয় করলে হয়। বয়স অল্প আছে, ধরা পড়া করলে একটা ইনশিওর করলেও করতে পারে, কিন্তু কিভাবে আলাপটা শুরু করা যায় ভেবে পায় না। হঠাৎ গুরুগম্ভীর আওয়াজে সে নিজেই বলল, আমার জন্য আপনার বসতে অসুবিধা হচ্ছে না তো? আমি বিগলিত হয়ে বললাম, কি আশ্চর্য, অসুবিধা হবে কেন? সে বলল, অন্যমনস্কভাবে আপনার অনুমতি না নিয়ে বসে পড়েছিলুম, বলতে যাচ্ছিলুম। তাতে কি হয়েছে? তার আগেই সে আমার দিকে ফিরে তাকালো, আমিও তাকালুম। সঙ্গে সঙ্গে বুকটা কেঁপে উঠল, আর মনে হলো আমার একটা সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ কেন? সর্বনাশ নয়, আমি বিধবা না, আমার 3টে বাচ্চা আছে না, পাপ পুণ্য বলে একটা কথা আছে না? পাপ পুণ্য? নিশ্চয়ই, আর তো কোনোদিন এরকম হয়নি। কত তো ঘুরে ঘুরে কাজ করি, তাড়াতাড়ি রাস্তা দেখতে লাগলাম। বুকটা তখনও ধকধক করছিল।
সেই আমার জীবনের প্রথম প্রেম অথবা প্রথম পাপ। আমি হেসে বললাম, পাপ তো নয়, প্রথম প্রেমও নয়। তার আগে নিশ্চয়ই স্বামীর সঙ্গে প্রেম ছিল। তা ছিল। তিনিও হাসলেন। তবে সে ছিল জুটিয়ে দেওয়া প্রেম। অবশ্য তাও কম খাঁটি ছিল না। আমার স্বামীকে আমার খুব ভালো লেগেছিল, কিন্তু তার মধ্যে তো কোনো বাধা বিরোধ ছিল না। আমার ধর্মই ছিল তাকে ভালোবাসা। প্রকৃতপক্ষে এই ধরনের মিলন একটা বাধ্যতামূলক ঘটনা মাত্র। ওই বয়সের স্ত্রী পুরুষ মিলিত হলে শরীরে তো আগুন ধরবেই। অন্তত কয়েকদিন পর্যন্ত সে আগুনের তাপ ঊর্ধ্বমুখী থাকবেই। সেখানে মনের চেয়ে দেহের প্রশ্নই বেশি। আর তারপরে দুটো মানুষের স্বার্থ সংঘাত, সন্তান, একত্র বসবাস, সবটা মিলিয়ে এমন একটা আলাদা জগৎ তৈরি হয়ে যায় যে সেটা প্রায় অবিচ্ছেদ্য হয়ে ওঠে। বলো ঠিক কিনা? আমি মনে মনে অতীতে সে সূচিবায়গ্রস্তা বিধবাটির সঙ্গে এই মহিলাটিকে মেলাবার চেষ্টা করতে করতে বলি, একদিক থেকে তো সে তো ঠিকই। তিনি চশমার কাঁচ মুছলেন, চা শেষ করলেন, বসবার ভঙ্গি বদলে নিয়ে বললেন, আসলে ভবিতব্য কেউ ঠেকাতে পারে না। মানুষের সাধ্য আর ভগবানের সাধ্য তো এক নয়। তিনি যা করেন তা হতেই হয়। সেদিন ওর সঙ্গে আমার যোগাযোগ হবারই দিন ছিল, নইলে আমি যেখানে নামলাম সেও কেন সেখানে নামলো? আমি বললাম, ওটা বোধহয় উনি ইচ্ছা করেই নামলেন। না, মোটেও না। মহিলা মাথা ঝাঁকালেন। সে আমার আগেই নেমেছিল, ফিরেও তাকায়নি। কিন্তু খুব আশ্চর্য যে সে যে গলিতে ঢুকলো, আমারও সেই গলিতেই কাজ ছিল। একটু দূরে গিয়ে একটা একতলা বাড়ির সামনে দাঁড়িয়ে এই প্রথম সে আমাকে লক্ষ্য করলো। আমার রকম সকম থেকে জিজ্ঞাসা করলো, কোনো বাড়ি খুঁজছেন নাকি? অপ্রস্তুত হয়ে বললাম, হ্যাঁ। এখানকার নম্বর বড় গোলমেলে। কার বাড়ি বলুন তো? 14-1 মহিমারঞ্জন সেন। ও, মহিমবাবু। কিন্তু ওরা তো কেউ নেই এখানে। ওর মৃত্যুর পরে ওর পরিবার তার পিত্রালয়ে চলে গেছেন। মহিমবাবু মারা গেছেন? আমি একেবারে থ। দিন কয়েক আগে এই নাম ঠিকানা আমার এক আত্মীয় আমাকে দিয়েছিলেন। বলেছিলেন, মস্ত চাকরি করেন, নিজের দুঃখ দুর্দশার কথা বলে যদি তেমন ধরে পড়তে পারো, বেশ মোটা রকম ইনশিওর করাবেন দেখো। ছোট ছেলেটার অসুখ ছিল, আসতে পারিনি। এর মধ্যেই মরে গেল লোকটা। আমি একেবারে শোকের পাথারে ভেসে গেলাম। ছেলেটি বলল, আপনার আত্মীয় ছিলেন? বললাম, না, বন্ধু। তখন বললাম, দেখুন, ইন্স্যুরেন্সের এজেন্টই করি। উনি করবেন এরকম একটা খবর পেয়ে এসেছিলাম। এই মৃত্যু আমি কল্পনাও করতে পারিনি। হার্ট স্ট্রোকে মারা গেছেন। ছেলেটি বেশ ভারী কি। কোন কোম্পানিতে আছেন আপনি? জেনারেল। ও, জেনারেল। আমার এক আত্মীয় আছেন সেখানে, আমার কাছে এসেছিলেন একদিন। আপনি করবেন? আমি আশান্বিত চোখে তাকালাম মুখের দিকে। আবার সেই অন্তর্ভেদী দৃষ্টি। আবার আমি চোখ সরিয়ে নিলাম। আবার বুকটা কাঁপল। ছেলেটি তার স্বভাবসুলভ গম্ভীর ভঙ্গিতে জোর দিয়ে বলল, করব। আমি ঢোক গিলে ফেললাম। তাহলে আমি একদিন আসবো। আপনার ঠিকানাটা? এই তো আমার বাড়ি। আপনি ইচ্ছা করলে এখনো আসতে পারেন। দেখলাম তার বাড়ির সামনে দাঁড়িয়েই কথা বলছিলাম আমরা। চট করে একজন অপরিচিত পুরুষের সঙ্গে অপরিচিত ঘরে ঢুকতে প্রথমে আমার দ্বিধা হয়েছিল। অল্প বয়সের বিধবা, কত পুরুষের কত জঘন্য লোভের হাত থেকে রক্ষা পেতে পেতে এই বয়সে এসে পৌঁছেছি। কাজেই ভয়টা অমূলক ছিল না। সে কড়া নাড়ল না, তালা খুলল। সহজভাবে বলল, আসুন। আমি সম্মোহিতভাবে তাকে অনুসরণ করলাম। পরিষ্কার পরিচ্ছন্ন একটি ঘর। ঘরটি বড়। এক কোণে বসবার ব্যবস্থা, অন্য কোণে একটা খাটে ঢাকা বিছানা, মাথার কাছে লেখাপড়ার টেবিল। বসুন বলে ভিতরে চলে গেল। ফিরে এলো তক্ষুনি। বলল,
চা খান একটু। আমি সন্ত্রস্ত হয়ে বললাম, না না। সে বলল, ব্যস্ত হবেন না, চাটা আমিই খাবো, আপনি সঙ্গ দিলে খুশি হব। সিগারেট খেতে পারি? নিশ্চয়ই। এখন বলুন আপনার নিয়ম কানুন, আমি কিন্তু খুব বেশি করতে পারবো না। কত? খুশিতে আমি থরথর করছিলাম। ধরুন ধরুন 1000 15 পর্যন্ত হতে পারে। আমি চুনাপুটি, সারাদিন ঘুরে ঘুরে সাধ্য সাধনা করে একটা লোককে 5000-এ বাগাতেই নাকের জলে চোখের জলে এক হয়ে ঘরে ফিরি, আর একটা লোক এক ডাকে 15ও হতে পারে বলে দিল। থতমত খেয়ে গিয়েছিলাম। তারপরেই সামনে নিয়ে নিষ্প্রিয় মুখে দালালির মুখস্থ বিদ্যাটা ঝেড়ে দিলাম। চুপ করে শুনে নিয়ে বলল, কবে আসবেন বলুন, আমি প্রস্তুত থাকবো। আমি ভাবলাম শুভস্য শীঘ্রম। বিচলিত গলায় বললাম, কাল আসবো। কখন? যখন বাড়ি থাকবেন, তবে এই সময় আসুন। গেলাম। শুধু সেই দিনই নয়, সমস্ত কাজটা নিষ্পত্তি করতে বেশ কয়েকদিনে আসা যাওয়া করতে হলো। আর সেই আসা যাওয়ায় কাল হলো আমার। কখন যেন বুঝে ফেললাম আর উপায় নেই দেখা না করে। আমি বিধবা, বয়স্ক, 3 ছেলে মেয়ের মা, সব বলেছিলাম তাকে। তাতে তার কিছুই 19-20 হয়নি। আর সত্যি বলতে আমি তো দেখতেও ভালো না, এ কথাও বলেছিলাম। শুনে তাকিয়ে থেকে নিঃশব্দে অনেকক্ষণ হাসলো। তারপর আস্তে আস্তে বলল, তাই নাকি? আমি বললাম, ঠাট্টার কথা নয়। সে বলল, আমি কি ঠাট্টা করেছি? আমি শুধু বলছিলাম যে আমার যা পাবার তা আমি পেয়েছি। এখন তোমার বিবেচনা। বিবেচনা মানে কি জানো? বিবাহ। আসলে সেই সময় বড় অশান্তিতে ছিলাম। বাড়িতে সব সময় ঝগড়াঝাঁটি চলছিল, ভাই ভাই বোন ছিল না, বয়ে বয়ে নিত্য কলহ, আর আমি ঠাট্টার জগদ্দল পাথর সকলের কাছে। যদিও সেই সময় আমার উপার্জন বেশ ভালোর দিকেই যাচ্ছিল, আমি ভালো টাকাই দিচ্ছিলাম, তবু আমার ছেলে মেয়েদের ওরা দেখতে পারতো না, আপদবালায় ছাড়া ভাবতো না। দুঃখের কথা কি বলবো, নিজের ছেলে মেয়েদের সঙ্গে খাওয়া দাওয়া সব কিছুতে এত তফাৎ করতো যে প্রায় মনে হতো বস্তিতে গিয়ে আমি থাকি, তবে এদের সঙ্গে নয়। আর মাকে তো একটা মনুষ্য হিসাবেই জ্ঞান করতো না। এইসব শুনেছিল বলেই বিয়ের প্রস্তাবটা দিয়েছিল। বলেছিল, ওই নোংরার মধ্যে থেকো না, কষ্টের মধ্যে থেকো না, আমার কাছে তোমার নিজের সংসারে চলে এসো, ছেলে মেয়ের সব দায় দায়িত্ব আমার। বলো তো প্রতিজ্ঞা করতে পারি যে তাদের নিয়ে কখনোই তোমার কাছে আমি কোনো বেদনার কারণ হব না, বরং বিনা চিন্তায় বিনা খরচে 3টি বড় বড় সন্তানের পিতা হব ভাবতে আমার ভালোই লাগছে। আমি ছেলেপুলে ভালোবাসি। ততদিনে আমাদের বয়স আরও 2 বছর এগিয়ে এসছে। আমি বললাম, তুমি এতদিন কেন বিয়ে করনি? তবে তোমার এই বিপদ হতো না। সিগারেটে ধোঁয়ার রিং তুলতে তুলতে বলল, যখন দেখা হয়েছিল 33 পূর্ণ করেছিলাম। খুব কি বেশি দেরি করেছি? তাছাড়া যাকে চাই তাকে পাবো, তবে তো বিয়ে। আমি কেঁদে ফেললাম। শেষে কি এই পাওয়া তোমার? মাথায় হাত রেখে বলল, পরিপূর্ণ পাওয়া। একটা কলেজে পড়াতো সে, মা বাবা ছিল না, কিন্তু রেখে যাওয়া তাদের কিছু অর্থবিত্ত ছিল। আর ছিল একটি পঙ্গু বোন। ছোটবেলায় পোলিও হয়ে তার পা দুটি অকেজো হয়ে যায়। সারাদিন শুয়ে থাকতে হতো তাকে। এই দাদাই লেখাপড়া শিখিয়ে, গান শিখিয়ে এক ধরনের সহনীয় করে রেখেছিল তার জীবন। যে বাড়িটিতে থাকতো, নিজেদেরই বাড়ি, পিছনের অংশটায় এক গরিব আত্মীয় প্রায় বিনা ভাড়ায় ছিল। সামনের দুখানা ঘরের একখানাতে সে নিজে, অন্যটিতে তার বোন। এই প্রেম আমি অতি সাবধানে লুকিয়ে রেখেছিলাম। নিজেকে সবসময় কঠিন শাসনে বেঁধে রেখেছিলাম। কিন্তু বিয়ের প্রস্তাবে পরে আমার মনে হলো
লাথি ঝাঁটা খেয়ে পড়ে আছি কিসের আশায়? কি আমি পাবো এই সমাজ থেকে? ভাইয়েরাই বা কি দেবে যার বিনিময়ে এই সম্মান আমি প্রত্যাখ্যান করব? কিন্তু ছেলে মেয়েদের দিকে তাকিয়ে বুক হিম হয়ে যায়। ততদিনে তারা তো বেশ বড় হয়ে উঠেছে। 5 বছরের ছেলে 12তে পা দিয়েছে, 3 বছরের শিশু 10 বছরের বালিকা, ছোটটি পর্যন্ত 7। এরই মধ্যে কি করে যেন উড়ে উড়ে এই খবরটা পৌঁছে গেল আত্মীয় পরিজনদের কানে। দাদা বৌদিরাও শুনলেন, মার কানেও গেল। দপ করে জ্বলে উঠল আগুন, আর সেই আগুন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। দুটো বালিক বালিকাই জ্বালালো সবচেয়ে বেশি। রাত্রিবেলা একা হয়ে চোখ বড় বড় করে বলল, মা, মামিরা বলেছে তুমি নাকি আমাদের ফেলে রেখে একটা লোকের সঙ্গে কোথায় চলে যাবে। এ কথা শুনে আমার আপাদমস্তক থরথরিয়ে কেঁপে উঠল। বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে বললাম, মামিরা বলেছে? ছোট ছেলেটা শুয়েছিল, ফট করে উঠে বসলো। কচি কচি ঘুম গলায় বলল, বড় মামি বলেছে। তার নাম নাগর। কি বলবো তোমাকে, সারা রাত আমি আর ঘুমুলাম না। পরের দিন ভোর হতে না হতে উঠে বেরিয়ে পড়লাম। ফিরলাম একেবারে বাড়ি ঠিক করে। বাড়ি মানে ওই টালিগঞ্জ বস্তিপাড়া একটা ঘর, ভাড়া 15 টাকা। মাকে বললাম, মা, আমি আর দাদাদের সঙ্গে থাকবো না, তুমি কি আমার সঙ্গে যাবে? মা কি খুঁজছিলেন, ভুরু কোঁচকে বললেন, কেন, এখানে থাকলে বুঝি ইচ্ছে মতো জীবনযাপন করা যায় না? মার কাছে এই জবাব আমি আশা করিনি। চুপ করে থেকে বললাম, এখানে যে কি সুখে আছি তা তো তুমি জানো, কিন্তু নিজের জীবন যেভাবেই কাটুক, যাদের জন্য উদয়স্ত রোজগারের ধান্দায় আমার জীব বেরিয়ে যাচ্ছে, যাদের মানুষ করে তোলবার আশা আমি নিজেকে বিকিয়ে দিয়েছি, তাদের জন্য সরে যাওয়া দরকার। এবার মা যা খুঁজছিলেন তা পেয়েছেন, একটা পঞ্জিকা। বৃদ্ধ যোগে মনোযোগ সহকারে সে পঞ্জিকার পৃষ্ঠায় একাদশী তারিখটা দেখতে দেখতে নিষ্ঠুর হয়ে বললেন, তাদের জন্য ঘোরো না কিসের জন্য ঘোরো কে জানে, মেয়ে মানুষদের চরিত্রই হচ্ছে আসল। সেই চরিত্রই যার খোয়া গেছে, তারা ছেলেপুলের কথা ভাববার দরকার কি? স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থেকে নিজের ঘরে চলে এলাম। গুছিয়ে নিলাম জিনিসপত্র, খেলাম না, স্নান করলাম না, চলে এলাম ট্যাক্সি ডেকে। মা ভাইদের সঙ্গেও ওই শেষ, রমেনের সঙ্গেও ওই শেষ। কার সঙ্গে? আমি কুঁচকানো চোখে তাকালাম। তিনি শান্ত গলায় বললেন, ওর নাম রমেন। সে আমি বুঝেছি, কিন্তু ওর সঙ্গেও শেষ কেন? তাছাড়া কি উপায় বলো? আমার ছেলে মেয়েদের জীবন নিশ্চয়ই আমার জীবনের চেয়ে অনেক বেশি মূল্যবান। তাদের মনে এক ফোঁটা কালিও আমি ঢালতে পারি না। কিন্তু উনি তো ওদের সব ভারী গ্রহণ করতে চেয়েছিলেন। সে চাইতে পারে, কিন্তু ওরা যে ওকে কিভাবে গ্রহণ করবে তা তো আমি জানি না। তাই অনন্য চিত্ত হয়ে ওদের মানুষ করার চেষ্টায় নিজেকে উৎসর্গ করে কঠিন শৃঙ্খলে বেঁধে ফেললাম। আমার ঠিকানা আর কে জানে, কে আমাকে খুঁজে পাবে এত বড় একটা শহরে? পরিজনদের সঙ্গে বিদ্রোহটা করতে পেরে আমি সুখী হয়েছিলাম, আমার ছেলেমেয়েরাও সুখী হয়েছিল। একটা নিরাপদ স্বাধীন জীবনের স্বাদ পেয়ে, ভালো স্কুলে ভর্তি হয়ে, ভালো মাস্টারের শিক্ষা পেয়ে ওরা বেশ যোগ্য হয়ে উঠতে লাগলো। লেখাপড়ায় কেউ খারাপ ছিল না, সময় মতো সবাই ভালোভাবে পাস টাস করে চাকরিতেও ঢুকলো, বিয়েও করলো। আর কাজ ফুরিয়ে আমিও একা হয়ে গেলাম। এখন শুধু ঘাটের আশায় বসে থাকা। কথা শেষ করে আমার দিকে তাকালেন ভদ্রমহিলা। আমি বললাম, মা ভাইদের সঙ্গে বিচ্ছিন্ন হয়েছিলেন, সে তো উচিত কাজই করেছিলেন। ছেলে মেয়েদের সুশিক্ষা ছাড়া আপনার নিজেরও তো একটা আত্মসম্মানের দায় ছিল। কিন্তু ওই ভদ্রলোককে আপনি কেন কষ্ট দিলেন? মহিলা ঠোঁটে জিভ বুলোলেন, কেশে নিয়ে বললেন, তাকে কতটা কষ্ট দিয়েছিলাম তা তো জানি না। নিজের হৃৎপিণ্ড উপড়ে ফেলতে আমার যে খুব লেগেছিল তাতে কোনো সন্দেহ নেই। ওই তো একজন মাত্রই ছিল যার কাছে আমি জোচ্চোরের মতো ছাপ মারা বিধবা নামের একটা দাগি আসামি ছিলাম না। দীর্ঘশ্বাস ফেললেন।
সে সব কিছু উড়িয়ে দিয়ে বলতো, যারা তোমাকে তোমার চরিত্র নিয়ে নির্যাতন করে তাদের তুমি বুঝিয়ে দিও চরিত্রের অর্থ কেবলমাত্র ওই একটা কিছুতেই সীমাবদ্ধ নয়, এবং ভালোবাসা জিনিসটা কোনো অর্থেই পাপাচরণ হতে পারে না। তুমি তো কাউকে ঠকাচ্ছ না, বঞ্চিত করছো না। এর মধ্যে হিংসা, স্বার্থপরতা, কুৎসিতা, মিথ্যা কিছুই নেই। শুধু নিজের দুঃখময় জীবনের একটা ছেদ টানার চেষ্টা, অপমান, অসম্মানের হাত থেকে নিস্তার পাওয়া। তোমার স্বামী মারা গেছেন, সেটা তো তোমার অপরাধ নয়। তোমাকে থান পরিয়ে, মাথা মুড়িয়ে, খেতে না দিয়ে কি লাভ হবে? উনি কি বেঁচে উঠবেন তাতে? নাকি তুমি তাকে খুন করেছ যে এই শাস্তি বিধান? তাছাড়া যারা তোমাকে একটা বোঝা ছাড়া আর কিছু ভাবেন না, তাদের ওপর নিজেকে চাপিয়েই বা রেখেছ কেন? আলাদা হয়ে যাও না। বাচ্চাদের শিক্ষার দায়িত্বও তো একটা আছে তোমার। আর কি শিক্ষা পাচ্ছে তারা সেখানে? কি অন্ধকারে বড় হচ্ছে ভেবেছ কখনো? একটা যুক্তি বুদ্ধির দাস হও, নিজেকে মানুষ বলে ভাবতে শেখো। মেয়েদের জলের তলায় ঠেসে ধরাই যে সমাজের একমাত্র কর্তব্য, তার সঙ্গে লড়াই করতে শেখো। আমি তো আছি, ভয় কি তোমার? তবু ভয়। জন্মেছিলাম একটা গোঁড়া পরিবারে, আমার মেরুদণ্ডও ছিল না। এত কথা শুনেও আমি অবিশ্রান্ত আমার অপরাধ বোধে এমন সচেতন হয়ে থাকতাম যে শেষ পর্যন্ত কেমন সূচিবায়গ্রস্ত হয়ে উঠলাম। আজ আমি সত্যি বলছি, তোমার লেখা পড়ে আমার ভিতরকার আসল সত্তাটা অন্যভাবে জাগ্রত হয়ে উঠতে চাইতো, যে আমার ক্রোধের সীমা থাকতো না। রমেনের সঙ্গে অনেক সময় আমার যে ধরনের কথাবার্তা হতো, সেই সব কথা যেন তুমি ব্লটিং পেপারের মতো শুষে নিয়ে তুলে ধরতে। আমি থাকতে পারতাম না। তোমাকে ভালোবাসি বলেই ছুটে এসে ওরকমভাবে বকে যেতাম। কিন্তু এটাও খুব সত্য কথা যে সেই লেখা পড়ার জন্য আবার আমি উন্মুখ আগ্রহে অপেক্ষা করতাম। কিন্তু যাদের জন্য জীবনের সব কিছু অপচয় করে চুল পাকালাম, আজ সেই সন্তানটা আমার কোথায়? আমার কথা তারা কতটুকু ভাবে? প্রয়োজন ফুরানো মাত্র জীর্ণ বস্ত্রের মতো মাকে ত্যাগ করে কেমন যে যার সংসার নিয়ে উধাও। আমার কি মনে হয় জানো, ওই যে ছেলেবেলায় তার মামিরা আমার বিরুদ্ধে তাদের মনে এক অবিশ্বাসের বীজ বুনে দিয়েছিল, সেই কণ্টক প্রত্যক্ষ না হোক পরোক্ষে বিঁধেই ছিল শেষ পর্যন্ত। নইলে মানুষ হওয়া মাত্রই এমন পাখির মতো উড়ে গেল কেন? তারা তো দেখেছে কিভাবে আমি তাদের খাইয়েছি, পরিয়েছি, সুখে রাখার চেষ্টার আপ্রাণ করেছি। কিছু তো বিশ্রাম থাকা স্বাভাবিক ছিল, নাকি এই জগৎ সংসারের নিয়ম এভাবেই চলতে থাকে চাকা? হয়তো তাই। কিন্তু আমি তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আমার জন্য অনেক বিশ্রাম খুঁজেছিলাম, পাইনি। সারা জীবন কাজ করেছি, খেটে খুঁটে অনেক উঁচুতেই উঠেছিলাম শেষ পর্যন্ত। তা বলে আমি তো কিছু ভোগ করিনি। সেই তো একবেলা কোনো রকমের সেদ্ধ পোড়া দিয়ে দুটো আতপ চালের তন্ডুল ভক্ষণ, আর 12 মাসে 13 পার্বণের 33 রকমের উপোস। এই তো জীবন। শেষ বয়সে সব খুঁয়ে আবার একটা বাড়িও করে বসলাম, সে তো ওদের কথা ভেবেই। এখন জখ হয়ে নিজেই আগলে বসে আছি। উঠে দাঁড়ালেন, সজল চোখে হেসে বললেন, তোমাকে খুব জ্বালালাম আজে বাজে বকে। জানি দিদিকে তুমি ভালোবাসো, তাই বিরক্ত হবে না। চলি কেমন? আমি সাগ্রহে বললাম, আর একটু বসুন না। আমার ভীষণ জানতে ইচ্ছা করছিল সেই রমেনের সঙ্গে আর কখনো তার দেখা হয়েছিল কিনা। ইতস্তত করে বললামও সে কথা। তিনি যেতে যেতে দাঁড়ালেন, মাথা নেড়ে বললেন, মাস কয়েক আগে একদিন দেখা হয়ে গেল পথে। 33 বছরের যুবক, এখন 63 বছর পূর্ণ করেছে, কিন্তু চোখ মুখ তেমনি সতেজ, তেমনি সুন্দর, স্বভাবও তেমনি বেপরোয়া। তাকিয়েই বলল, লতিকা না? আমিও অবশ্য পলক মাত্রই চিনতে পেরেছিলাম। ভুলবার মতো লোক তো সে ছিল না। তারপর আর কি?
গতানুগতিক কুশল প্রশ্নের বিনিময় শুনলাম আমাকে অনেক খুঁজেছিল। আমার ভ্রাতাদের কাছে গিয়ে ঘাট ধাক্কা টাকাও হয়তো খেয়ে থাকবে। তারপর উত্তরবঙ্গ না কোথায় অন্য একটা চাকরি জোগাড় করে চলে যায়। শেষে অনেক ঘাটের জল খেয়ে বৃদ্ধ বয়স আবার ফিরে এসেছে। কপালে আর বিয়ে করা ঘটেনি। বোনটি মারা গেছে 2 বছর আগে। এখন আমার মতোই সীমাহীন সঙ্গীহীন অন্ধকার অবসর। তারপর তারপর আমার মাথায় চুল নেড়ে দিয়ে হাসলেন। তারপর আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়ালো। সোনামণি, তোমার সঙ্গসুধা গল্প গল্পেই ঘটে, জীবনে নয়। 60 বছরের মহিলা কখনোই আর 65 বছরের মানুষটাকে বিয়ে করে সুখের ঘর বাঁধতে পারে না। সন্তান পরিত্যক্ত হয়ে একা ঘরে শক্ত হয়ে মুড়ে থাকলেও না। জানো না, মেয়েরা ঘাস মাটি পদদলিত হয়ে বেঁচে থাকাই তাদের ধর্ম। নমস্কার, গল্প পাঠ আজকের মতো শেষ করলাম। সকলে ভালো থাকবেন।